ডিপয় কেমন আছো? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছি। যাক আলহামদুলিল্লাহ। বিথি কেমন আছেন? বিথি আক্তার আপু কেমন আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। আছি ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। আপনি ভালো? আলহামদুলিল্লাহ ভালো আছে। মুশফিক ভাই ভালো আছেন? জি ভাই, আসসালামু আলাইকুম। আসিফ আলী, ওয়ালাইকুম কেমন আছেন? আসসালাম। আমরা একটু অপেক্ষা করি, বাকি যারা আছেন তারা যুক্ত হোক। আমাদের মাঝে আফসানা নতুন আসছেন, আশা করি সে মনোযোগ সহকারে ক্লাস করবেন এবং আইন বোঝার চেষ্টা করবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সাবিনা কেমন আছেন? সাবিনা শুনতে পাচ্ছেন? গ্রুপে কেউ একটু SMS করেন তো। গ্রুপে দ্রুত যুক্ত হওয়ার জন্য SMS করেন। আমি গত ক্লাস পর্যন্ত যেগুলো পড়িয়েছিলাম তার মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করবেন। তানহা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। সাবিনা খান ভালো আছেন? সাবিনা খান কি শুনতে পাচ্ছেন? জি স্যার, আসসালামু আলাইকুম। ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, এই যে 75, আচ্ছা 75 ধারা থেকে 106 ধারা পর্যন্ত কারো কোনো সমস্যা আছে?
মেহেদি ভাই ভালো আছেন? মেহেদি আছেন? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ইলিয়াস ভাই ভালো আছেন? এসকে ইলিয়াস। এস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে এখনো আলামিন ভাই আসে নাই, শামীম ভাই আসে নাই, মুন্নি আসে নাই। আচ্ছা, এই যে 176 ধারা থেকে 106 ধারা পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? আলামিন ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আসলে একটা গেছিলাম, মাত্র আসলাম। আচ্ছা, আচ্ছা আচ্ছা, একটু রিল্যাক্স হন, তারপরে আমরা মনোযোগ সহকারে ক্লাস করব সবাই। আপনাকে পরে আমি সত্যি হয়তো করবো না, অসুবিধা নাই। আচ্ছা আচ্ছা, কারো যদি 76 ধারা থেকে 106 ধারা পর্যন্ত কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা 107 ধারা থেকে আমরা শুরু করব। আপনারা সাথে বেয়ার একটা রাখেন, বেয়ার একটা রাখবেন, খাতা কলম রাখবেন। আর কোনো ধারা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে প্রশ্ন করবেন, আইনের যে কোনো জায়গা থেকে আমাকে প্রশ্ন করবেন, আমি প্রশ্ন করার জন্য আপনাদের সময় দিব। আর আমরা গ্রুপ স্টাডির মতো বা গ্রুপ স্টাডির মাধ্যমে আমরা আইন শিখব, একে অন্যকে সহযোগিতা করব এবং এখানে যারা আছেন সকলেই আইনজীবী হব, সেই প্রতিজ্ঞা নিয়ে। এবং যারা এইবার ক্লাস করতেছে, যারা সামনের বার পরীক্ষা দিবেন, এই আমার কাছে যেদিন থেকে যুক্ত হয়েছেন তারপর থেকে সকলেই আপনার আইনজীবী হওয়ার জন্য পড়বেন এবং প্রথমবারেই আপনারা সকলেই আইনজীবী হবেন সেই প্রতিজ্ঞা নিয়ে। এবং আমার যে কমান্ড আছে এই প্রত্যেকটা কমান্ড আপনারা ফলো করবেন। আমার গ্রুপে যে এসএমএসগুলো দেওয়া হয় প্রত্যেকটা এসএমএস আপনারা খুব কেয়ারফুলি পড়বেন। এখানে যতগুলো এসএমএস দেওয়া হয় প্রত্যেকটা এসএমএসই গুরুত্বপূর্ণ। এখন আমি 1 থেকে 211 ধারা পর্যন্ত আপনারা দণ্ডবিধির কোন কোন ধারা পড়বেন এবং কিভাবে পড়বেন আমি একটা এসএমএসের মাধ্যমে দিয়েছি। আপনারা আপনাদের বেয়ার অ্যাক্ট এবং যাদের কাছে আমার নোট আছে নোটে দাগায় নেবেন এবং সেগুলো ব্যক্তিগত পড়ার সময় এই ধারাগুলোই পড়বেন। এবং আমি যে যে ধারাগুলো পড়াচ্ছি প্রত্যেকটা ধারায় আমি চেষ্টা করি একদম রুট লেভেল থেকে আপনাদের বেসিক বোঝানোর জন্য। কারণ আপনাদের মুখস্থ দিয়ে আপনারা প্রি পাস করতে পারেন, কিন্তু বেসিক ধারণা না থাকলে আপনারা লিখিত পাস করতে পারবেন না। এজন্য আমাদের বেসিক দরকার এবং মুখস্থও দরকার। এবং আইন যদি শিখতে হয় আপনাদের তাহলে 50% আপনাদের মুখস্থ রাখতে হবে এবং 50% আপনাদের বুঝতে হবে, 50% আপনাদের বুঝতে হবে। আজকে আমরা এই দণ্ডবিধির সব থেকে কঠিন যে চ্যাপ্টারটা বলা হয় এবং যে চ্যাপ্টারটা আপনার যে অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এবং কঠিন, সে অধ্যায়টা আমরা পড়াবো। এবং যদি আপনারা খুবই মনোযোগ সহকারে যদি ক্লাস না করেন তাহলে অনেক কিছু আপনারা বুঝতে পারবেন না। এই জন্য আজকের ক্লাসে আপনারা সব থেকে বেশি কনসেন্ট্রেশন দিবেন এবং সূক্ষ্ম ব্রেনে আপনারা বোঝার চেষ্টা করবেন। আজকের অধ্যায়ের নাম হচ্ছে আপনার অপরাধের সহায়তা বা অ্যাবেডমেন্ট, অ্যাবেডমেন্ট বা অপরাধের সহায়তা। এটা আপনার শুরু হয়েছে, এটা আপনার 5ম অধ্যায়ে। আর 107 ধারা থেকে আপনাদের এই অধ্যায়টা শুরু হয়েছে। যে যে ধারা প্রয়োজন, যে যে ধারা আপনাদের পড়া লাগবে এখান থেকে আমি শেষে ধারা আপনাদের আমি এক একটা ধারা করে আমি
ব্যাখ্যা করতে করতে যাব এবং এক একটা করে উদাহরণ দিব। উদাহরণগুলো আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন। এখন ধরেন অপরাধের সহায়তা বা এবেটমেন্ট কাকে বলে? এবেটমেন্ট দণ্ডবিধির অধীন তিনভাবে হইতে পারে। মানে অপরাধের সহায়তা আপনি তিনভাবে অপরাধের সহায়তা করতে পারেন, বা আপনি যদি কোনো এবেটর হয়ে থাকেন বা এবেটমেন্ট দিয়ে থাকেন তাহলে আপনি তিনভাবে দিতে পারবেন। এই তিনটা ভাবের যে কোনো একভাবে যদি আপনি কোনো ব্যক্তিকে অপরাধ করার জন্য প্রলুব্ধ করে থাকেন তাহলে আপনার ওই কার্যটা হবে কি এবেটমেন্টের অন্তর্গত হবে। দেখেন, এবেটমেন্ট প্রদান করা যায় তিনভাবে। এক নম্বর হচ্ছে আপনার প্ররোচনার মাধ্যমে, এক নম্বর প্ররোচনার মাধ্যমে, দুই নম্বর ষড়যন্ত্রের মাধ্যমে, তিন নম্বরটা হচ্ছে কোনো কাজ করে বা কোনো কার্য করা হতে বিরত থাকার মাধ্যমে। এখন এই তিনভাবে কি করে আপনার এবেটমেন্ট হয় সেটা আমি এক এক করে বলছি। প্ররোচনার মাধ্যমে, যেমন ধরেন সাবিনা তানহাকে বলতেছে যে তানহা আপনি ওই সৈকতদের বাসায় খড় আছে, খড়ের বড় যে পালা আছে ওই পালাতে আপনি আগুন ধরাই দেন, দেখবেন কিছু হবে না, বা এমনিতেই আপনি এক কলস পানি দ্বারা আপনি লিভাইতে পারবেন এবং বড় ধরনের ফুলকি হবে বা তাদের কোনো ক্ষতি হবে না, বা এই সৈকতদের সাথে তাহার একটা আপনার কি আছে দ্বন্দ্ব আছে। তখন যদিও তানা ওই কাজটা করতো না তারপরেও সাবিনা খান আপনার সাবিনা খানের প্ররোচনায় উৎসাহে এই তানা কি করেছে সৈকতদের ওই আপনার বাড়িতে অথবা ওই খড়ের পালাতে আগুন ধরাই দিয়েছে। এখানে এই সাবিনা হচ্ছে আপনার কি করেছে প্ররোচনা দিয়েছে, এই প্ররোচনার মাধ্যমে কি করেছে এবেটমেন্ট করেছে। এটা গেল আপনার প্ররোচনার মাধ্যমে। দুই নম্বর হলো ষড়যন্ত্রের মাধ্যমে। এখন মুশফিক, বিথি, মেহেদি এই তিনজন আপনার একটা প্ল্যান করছে, প্ল্যান করে বলতেছে যে অমুকের বাড়িতে বা ক নামে একজন ব্যক্তির বাড়িতে আমরা কি করব, আমরা ধরেন যে তাকে আঘাত করব বা তার বাড়ি থেকে কিছু চুরি করব, এরকমের কোনো কিছু করার জন্য আমরা ওই তিনজন ব্যক্তি কি করছে আপনার আগে থেকে প্ল্যান করে রাখছে, বা একে অন্যকে বিভিন্ন ওয়েতে আপনার ষড়যন্ত্র করে আপনার এই কাজটা করার জন্য ষড়যন্ত্র করেছে। তাহলে এই ষড়যন্ত্রের মাধ্যমে কি হইতে পারে এবেটমেন্ট হইতে পারে। তিন নম্বরটা হচ্ছে কোনো কাজ করা এবং কোনো কাজ করা থেকে বিরত থাকা। আপনারা জানেন যে অফেন্স বলতে কি বোঝায়। অফেন্সের সংজ্ঞা দেওয়া হয়েছে 40 ধারাতে, দণ্ডবিধির 40 ধারাতে, টু ডু এনি অ্যাক্ট অর omission of any act is called offense। মানে যে কাজ করা আপনার অপরাধ সেই কাজ যদি করা হয় তাহলে সেটা হচ্ছে আপনার অপরাধ হিসাবে গণ্য হইবে। আবার যে কাজ করা আপনার দায়িত্ব সেই কাজ যদি আপনি না করেন, এই দায়িত্ববান আপনার বা আপনার যে কাজ করা দায়িত্ব সেই কাজ যদি আপনি না করেন সেটা হচ্ছে কি আপনার অপরাধ হিসাবে গণ্য হইবে। তাহলে যে কাজ করা অপরাধ সেই কাজ করা, আর যে কাজ না করা অপরাধ সেই কাজ যে কাজ করা থেকে বিরত থাকা আপনার দায়িত্ব, সেই কাজ যদি আপনি করেন তাহলে সেটা আপনার অপরাধ হিসাবে গণ্য হইবে। আর যেই কাজ করা আপনার দায়িত্ব সেই কাজ যদি আপনি না করে যদি আপনি বিরত থাকেন ওই কাজ করার জন্য তাহলে সেই কাজও কি হবে আপনার অপরাধ হিসাবে গণ্য হইবে। মানে কোনো কাজ আপনার দায়িত্ব আছে কাজ করার, কিন্তু আপনি করলেন না, না করে আপনি বিরত থাকলেন, সাইলেন্ট হয়ে থাকলেন, এই আপনার এই সাইলেন্ট থাকাটাও আপনার তখন অপরাধ হিসাবে গণ্য হইবে। তাহলে অফেন্সের সংজ্ঞাতে আমরা কি পাচ্ছি, টু ডু এনি অ্যাক্ট অর omission অফ এনি অ্যাক্ট। কোনো কাজ না করা হচ্ছে আপনার দায়িত্ব, সেই কাজ আপনি করলেন সেটা আপনার অপরাধ হয়ে যাচ্ছে। আবার কোনো কাজ করা হচ্ছে আপনার দায়িত্ব, আপনি সেই কাজ করা থেকে বিরত থাকলেন, সেটাও আপনার অপরাধ হিসেবে গণ্য হইবে। তাহলে তিনভাবে আপনার কি হইতে পারে প্ররোচনা হইতে পারে, অপরাধের সহায়তা হইতে পারে, যেটাকে আপনার এবেটমেন্ট বলি। এখন এক নম্বরটা হচ্ছে আপনার প্ররোচনার মাধ্যমে, দুই নম্বরটা ষড়যন্ত্রের মাধ্যমে, তিন নম্বরটা হচ্ছে কোনো কাজ করা এবং করা থেকে বিরত থাকার মাধ্যমে। সাবিনা এই তিনটা পয়েন্ট বলেন তো একটু, কি কি কোন কোন ভাবে আপনার প্ররোচনা এই অপরাধের সহায়তা হইতে পারে?
একটা হচ্ছে প্ররোচনার মাধ্যমে, আরেকটা হচ্ছে ষড়যন্ত্র, আরেকটা হচ্ছে কোনো কাজ করা বা কোনো কাজ করা থেকে বিরত থাকা। বিরত থাকার মাধ্যমে। হ্যাঁ, এই যে আপনার তাহলে 107 ধারাতে আপনার যে কথাটা বলা হয়েছে যে প্ররোচনা, এখন যদি আপনাদের পরীক্ষাতে প্রশ্ন আসে যে প্ররোচনা কাকে বলে বা অপরাধের সহায়তা বলতে কি বুঝেন, তখন আপনারা এই 3টা পয়েন্টকে আপনারা সামনে নিয়ে আসবেন, ধারাটা ব্যাখ্যা করবেন, তারপরে যে বলবেন যে আপনার অপরাধের সহায়তা বলতে বোঝায় যে কোনো ব্যক্তিকে প্রলুব্ধ করে বা উস্কায়ে দিয়ে যে কাজটা সে সাধারণ গতিতে বা সাধারণ ওয়েতে সে করতো না, আপনার এই উস্কানির ফলে সেই কাজটা সে করতে প্রলুব্ধ হয়েছে। এই প্রলুব্ধ হওয়াটাকেই বলা হচ্ছে আপনার, বা প্রলুব্ধ করাটাকেই বলা হচ্ছে কি অপরাধের সহায়তা। এখন এই অপরাধের সহায়তা 3ভাবে করা যায়, একটা হচ্ছে প্ররোচনার মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে, আর একটা হচ্ছে আপনার কোনো কাজ করা এবং করা থেকে বিরত থাকার মাধ্যমে। এই 3ভাবে কি হইতে পারে? প্ররোচনা হইতে পারে। তাহলে 107 ধারাতে আমরা যে 3টা পয়েন্ট পাইলাম, এই 3টা পয়েন্ট থেকে আপনার এমসিকিউ আসতে পারে, কি আসতে পারে, এই 3টা পয়েন্ট উঠাই দিয়ে বলবে কোন মাধ্যমে প্ররোচনা হইতে পারে না বা অপরাধের সহায়তা হইতে পারে না। তখন এই 3টা পয়েন্ট দিয়ে সাইড থেকে আপনার আরেকটা পয়েন্ট অ্যাড করলো, তখন আপনারা কি করবেন, এই যে 3টা পয়েন্ট এখানে আছে এর বাইরে যদি কোনো পয়েন্ট যুক্ত করে তখন আপনারা ওইটাতে টিক দিবেন। তাহলে এখানে আপনারা 107 ধারাতে লিখিততে প্রশ্ন পাচ্ছেন, এমসিকিউতেও প্রশ্ন পাচ্ছেন বা পাওয়ার সম্ভাবনা আছে, সেজন্য আপনারা এটা গুরুত্ব সহকারে পড়বেন। এখন আমরা চলে যাব 108 ধারাতে। 108 ধারাতে বলতেছে এবেটর প্ররোচনা দানকারী। তাহলে এই প্ররোচনা দানকারী বলতে কি বোঝাচ্ছে? যে ব্যক্তি প্ররোচনা দিবে তাকেই বলা হবে কি প্ররোচনা দানকারী বা এবেটর। এখন আমরা এক কথার মাধ্যমে বা এক লাইনের মাধ্যমে আমরা জানতে পারলাম যে এবেটর কাকে বলে বা প্ররোচনা দানকারী কাকে বলে। এখন যে ব্যক্তি আপনার প্ররোচনা দিবে, যে ব্যক্তি আপনার অপরাধে সহায়তা করবে তাকেই বলা হচ্ছে কি এবেটর। এখন ধরেন যে এই 108 ধারাতে 5টা ব্যাখ্যা আছে। এই 5টা ব্যাখ্যার প্রত্যেকটা ব্যাখ্যা হচ্ছে গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ব্যাখ্যায় আপনার পড়তে হবে। এই প্রত্যেকটা ব্যাখ্যা থেকে আপনার প্রশ্ন আসার মতো হিউজ পরিমাণে সম্ভাবনা আছে এবং খুবই গুরুত্বপূর্ণ। দেখেন 1 নম্বর ব্যাখ্যাতে আমি চলে যাব। আমরা এই 108 ধারা থেকে আমরা পড়ব যে এবেটর কাকে বলে, কোন কোন ওয়েতে এবেটর কি করতে পারে, অপরাধের সহায়তা করতে পারে। ধরেন বিথি আপনার আফসানাকে প্ররোচনা দিল, বিথি আফসানাকে প্ররোচনা দিছে। কি প্ররোচনা দিছে? যে বিথি বলতেছে, আফসানা আপনার তো এই ডিপয়দের সাথে শত্রুতা আছে, ভালো একটা সুযোগ আছে, জ্যোৎস্না রাত নেই, রাতে অন্ধকার আছে, আপনি টুকটুক করে যাবেন, যে ডিপয়দের বাড়িতে আগুন ধরায় দিবেন, দিলে পরে আপনার কেউ বুঝতেও পারবে না যে আপনি আগুন ধরাই দিছেন। এটা বলতেছে বিথি। কাকে বলতেছে? আফসানাকে বলতেছে। কার বাড়িতে আগুন ধরাইতে বলতেছে? ডিপয়দের বাড়িতে। এখন এই বিথি আপনার প্ররোচনা দিছে আফসানাকে। আফসানা প্ররোচনা পাওয়ার পরেও আফসানা ডিপয়দের বাড়িতে আগুন ধরায় নাই বা আগুন ধরাইতে যায় নেই। যেহেতু আফসানা আপনার আগুন ধরাতে যায় নেই, সেক্ষেত্রে আফসানার কোনো অপরাধ হবে না। কিন্তু এই যে বিথি যে প্ররোচনা দিয়েছে, এই প্ররোচনা দেওয়ার জন্য বিথি আপনার কি হবে? দোষী সাব্যস্ত হবেন এবং এই যে প্ররোচনা দিয়েছে, এই প্ররোচনা দান করার জন্য বিথি শাস্তি পাবেন। ঠিক আছে, এইটা হচ্ছে আপনার 1 নম্বর পয়েন্ট, 1 নম্বর ব্যাখ্যা। 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে যে আপনার এই যে বিথি আপনার করছে, এই আফসানাকে প্ররোচনা দিল, প্ররোচনার ফলে আফসানা আপনার সেই কাজটা করতে বাধ্য কি বাধ্য না এটা গুরুত্বপূর্ণ না। এবং আফসানা যদি অক্ষম হয় উক্ত কাজ করার জন্য,
মানে এরম একটা কাজ করার জন্য প্ররোচনা দিয়েছে বিথি, যে কাজ করার জন্য আফসানা কি সক্ষম নয় বা তার দ্বারা সেই কাজ করা সম্ভব না, তারপরেও কি হবে, বিথি আপনার এই প্ররোচনা দান করার জন্য শাস্তি পাবেন। তারপরে দেখেন 4 নাম্বারটা দেখেন, সরি 3 নাম্বারটা দেখেন যে অপরাধ সংগঠনের জন্য কাউকে প্ররোচনা দেওয়া প্ররোচিত কাজটি অপরাধ হিসেবে গণ্য হবে, অর্থাৎ